Learners, welcome to another video of my channel. আজ আমরা পড়ব ক্লাস 11 সেমিস্টার 1 এর যে নতুন সিলেবাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসক্রাইব করেছে এই নতুন শিক্ষাবর্ষ থেকে। সেই সেমিস্টার 1 এর যে র্যাপিড রিডার সেকশনটি আছে, যেখানে আমরা সামারাইজড শেক্সপিয়ারিয়ান প্লেজের স্টোরি আকারে পড়ছিলাম, তার মধ্যে আমরা ওথেলোটা শেষ করে ফেলেছি। এবার আমরা তার আজকে সেকেন্ড চ্যাপ্টার, মানে অ্যাকচুয়ালি বই হিসেবে থার্ড চ্যাপ্টার অ্যাজ ইউ লাইক ইট নাটকটি সম্পর্কে পড়ব। তো অ্যাজ ইউ লাইক ইট নাটকটি একটি প্যাস্টোরাল কমেডি বা রোম্যান্টিক কমেডির মধ্যে পড়ে। কমেডি বলতে কি, যেমন আমরা আগে ওথেলোতে দেখলাম যে কোনো মিলন হয়নি, এখানে মিলন হবে, অর্থাৎ কোনো বিয়োগান্তক পরিস্থিতি বা পরিণতি আমরা এখানে দেখতে পাবো না। সবশেষে আমরা দেখব সবার মধ্যে রিকনসিলিয়েশন, অর্থাৎ মিলন হয়েছে। তো শেক্সপিয়ারিয়ান কমেডির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে ধরো এখানের মানে কমেডিতে, শেক্সপিয়ারিয়ান কমেডিতে কোনো পুরুষ ক্যারেক্টারের থেকে মহিলা ক্যারেক্টারের এক বেশি গুরুত্ব দেওয়া হয়। 2 নাম্বার, এখানে আমরা লাভ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনেই প্রেমে পড়ার কিছু কিছু মানে সার্চ ইন্টেন্সেন্স, অর্থাৎ এখনকার নিরিখে দাঁড়িয়ে মানে সেটা খুবই অদ্ভুত বলে মনে হবে। তারপরে দেখব কিছু চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপার থাকবে, যেমন কি ধরো তোমার যে জিনিসটা দরকার সেটা ধরো কোনোভাবে উদ্ভূত হয়ে আসে, যেমন এই স্টোরিতে বা এই নাটকেই আছে এক জায়গায়, যখন দুটো ক্যারেক্টার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তারা শেল্টার খুঁজবে, অদ্ভুতভাবে তারা একটা কাকতালীয়ভাবে তারা শেল্টারটা পেয়ে যাবে। এবং যেখানে আমরা মানে এই শেক্সপিয়ার যে কমেডি হয় সেই কমেডিতে লাভ, রোম্যান্স, সাসপেনশন, কমেডি এবং কনস্পিরেসি মোটামুটি সব রকমের জিনিসই দেখতে পারি, অর্থাৎ বলে যেতে পারে একটা মশলাদার মতো জিনিস। তখন কারণ অ্যাকচুয়ালি যে টাইমে শেক্সপিয়ারিয়ান তার ড্রামাগুলো লিখতেন সেই টাইমে তো এই ইংলিশ লিটারেচার নিয়ে অতটাও মানে রমরমা বা এতটাও মান্যগণ্য গতির ছিল না। সম্ভ্রান্ত বা অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ তখন ছিল ল্যাটিন বা ফ্রেঞ্চ। তো সেই সময় এই সমস্ত নাটক যারা দেখতো তারা ওই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সারাদিন খাটাখাটনির পর গিয়ে ওই মজার জন্য দেখতো। তাই এই নাটকটার নামও এরকম, অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ এই তোমরা যেমন ভাবো। সেখানে এই ইউ বলতে এই স্পেক্টেটার বা দর্শকদের সম্পর্কে বলেছে। তো এই নাটকটা প্রথম স্টেজ হয় হচ্ছে 1603-এ, আর পাবলিশড হয় হচ্ছে ফার্স্ট ফোলিওতে 1623-তে। এই গল্পটার মানে ব্যাকড্রপ বা শেক্সপিয়ারিয়ান যার মানে যেখান থেকে এর আইডিয়াটা নিয়েছিল তার অ্যাকচুয়াল নাম ছিল বা সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য প্যাস্টোরাল রোম্যান্স রোজালিন্ড এফেসাস গোল্ডেন লেগেসি। তার লেখক ছিল থমাস লজ। এতে ক্যারেক্টার কটা আছে, মেন ক্যারেক্টারগুলো হচ্ছে এক অরল্যান্ডো অলিভার দেখতে পাবো। এরা দুই ভাই, যার বাবা হচ্ছে রাওল্যান্ডি বয়েস, যে কিনা অ্যাকচুয়াল আমাদের এখানে যে লফুল ডিউক তার বন্ধু। এই লফুল ডিউকের একটি কন্যা আছে, তার নাম হচ্ছে রোজালিন্ড, এবং রোজালিন্ডের এক যে কাকা আছে যার নাম হচ্ছে ফেডরিক, যে কি না রোজালিন্ডের বাবাকে তাড়িয়ে দিয়ে সে সিংহাসনে বসবে। এই ফেডরিকের একটা মেয়ে আছে, তার নাম সিলিয়া। এই সিলিয়া আবার রোজালিন্ডকে খুব ভালোবাসে বলে তার বাবাকে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও তাকে রেখে দেবে। এছাড়াও অলিভারের একজন ভৃত্যের কথা আমরা দেখতে পাবো, সে বা অরল্যান্ডোর একটা ভৃত্যের কথা দেখতে পাবো, তার নাম হচ্ছে অ্যাডাম। আর এখানে আর তেমন অতটাও না জানলে চলবে। আর এরা মানে দুই বোন, অর্থাৎ গ্যানিমিড আর রোজালিন্ড বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর, রোজালিন্ড আর সিলিয়া বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এরা ছদ্মবেশ ধরে। তো এই ছদ্মবেশ ধরলে এদের ছদ্মবেশের দুটো নাম হয়। তো রোজালিন্ডের ছদ্মবেশের নাম ছিল হচ্ছে গ্যানিমিড, আর সিলিয়ার ছদ্মবেশের নাম ছিল হচ্ছে এলিয়েনা। তো চলো এবার আমরা আমাদের গল্প বা এই প্লেটা শুরু করি। The story begins at a time when the France was divided into provinces or dukedoms. বলছে এই গল্প শুরু হচ্ছে সেই সময় যখন ফ্রান্স, মানে যে ফ্রান্স দেশটি, সেই দেশটি বিভিন্ন প্রদেশ বা রাজ্যে বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এরকমই একটি প্রদেশে, দেয়ার ওয়াজ আ আসারপার, একজন জবরদখলকারী ছিলেন, হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক, যে কিনা হচ্ছে পদচ্যুত করেছিল বা নির্বাসিত করেছিল তার বড় ভাই, অর্থাৎ সেই আইনত বৈধ যে রাজা তাকে। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ং ব্রাদার, সেই রাজা যে কিনা মানে যাকে তার ভাই তার রাজ্য থেকে বহিষ্কার করেছে, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং তারা কি করে অবশ্য মানে তার সেই মানে বাকি জীবনটা কাটানোর জন্য সে আর্ডেনের জঙ্গলে চলে যায়, অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুচরদের সাথে। দিস পিপল সুন গট অ্যাকাস্টম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, এবং যারা সেই অর্থাৎ ওই লফুল ডিউক
বা ব্যানিশ ডিউক এবং তার সঙ্গী সাথীরা যারা ফরেস্টে গেল, সেখানকার যে অলস জীবন, সেই অলস জীবনের প্রতি তারা অভ্যস্ত হয়ে পড়লো। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ আ কোর্ট, অর্থাৎ রাজসভার জীবনের থেকে ওই হচ্ছে বন্য বা জঙ্গলের জীবন বা প্রকৃতিতে কাটানো জীবন তারা আরও বেশি রিল্যাক্সিং, মানে আনন্দদায়ক বা উপভোগকারী বলে মনে করলো। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট রবিনহুড অফ ইংল্যান্ড, তারা যে ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবনযাপন হলো। রবিনহুডের এই প্রসঙ্গ যদি আমি বলি, না রবিনহুড ইংল্যান্ডের একটা বিখ্যাত একটা ফোকটেল বা ক্যারেক্টার, সত্য কিনা আমি জানি না। তো রবিনহুড বলে একজন ব্যক্তি ছিল যে কিনা বড়লোকদের কাছ থেকে বা হচ্ছে সমাজের উচ্চবিত্তদের কাছ থেকে একটা মানে ডাকাতি চুরি করে গরিবদের মধ্যে সেই ধন সম্পদ বা সেই সম্পদ বিলিয়ে দিত। সে যে অর্থাৎ রবিনহুড যে দলের নাম তৈরি করেছিল, মানে জঙ্গলে যে দলের নাম, মানে তারা ওই ওখান থেকে মানে বিতাড়িত হয়ে আসার পর একটা জঙ্গলে যায়, সেই জঙ্গলে গিয়ে মেরি ম্যান বলে একটা দল গঠন করে, সেই গঠন মানে ডাকাতের দল গঠন করে এবং তারা তারপর এরকম লুটপাট চালাতো, চালিয়ে মানে বড়লোকদের কাছ থেকে গুদাম বা হচ্ছে তাদের ক্ষেত খামার থেকে এবং সেখান থেকে সেই বস্তু বা জিনিসপত্র বা টাকা পয়সা বা ধনসম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তাই বলছে তারা যেন সেখানে রবিনহুড মানে ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবনযাপন করতে এলো, এই জন্য এই প্রসঙ্গটা এসেছে। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল মেন কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লিজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, এবং তারপর এই ফরেস্টে অনেক মহান বা অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরা আসেন এবং তারা তাদের অবসর সময় কাটান, যেমন হচ্ছে রাজারা বা লফুল ডিউক কাটিয়েছিল তার গোল্ডেন এজ বলতে তার যুবক সময় বা ওই যুবক সময় বা তার যৌবনের রঙিন দিনগুলোতে। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, অর্থাৎ গরমকালে তারা কী করে না একটা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার, এবং তারা ওই বিশ্রামরত অবস্থায় খেলা করা হরিণদের এর খেলা দেখতো বা তাদের ঘোরাঘুরি দেখতো। দে ইভেন ফেল্ট স্যাড, এবং তারা এটা ভেবেও দুঃখিত বোধ করতো দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, কিন্তু এটা ভেবে তারা কি দুঃখ পেত না ওই তাদের নিজের খাদ্যের জন্য ওই হরিণগুলোকে বা ওই প্রাণীগুলোকে হত্যা করতে হয়। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন শীতল বাতাস বয়, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, সেই রাজা মানে বৃদ্ধ রাজা বা ওই ব্যানিশ ডিউক হচ্ছে ঠান্ডায় কষ্ট পায়, কিন্তু বাট সেড, কিন্তু বলে, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর দ্য ট্রু কাউন্সিলার্স, অর্থাৎ এই যে শীতল বাতাস বয়ে যাচ্ছে, এই শীতল বাতাসগুলো হচ্ছে আমার কাছে মানে প্রকৃত উপদেষ্টা বা সত্য উপদেষ্টা। কেন? দে ডু নট ফ্লাটার, তারা তোষামত করে না, বাট রিপ্রেজেন্ট, মানে এটা দেখায় ট্রুলি সত্যভাবে, টু মি মাই কন্ডিশন, আমাকে আমার অবস্থাটা মানে বর্তমান অবস্থাটা বাড়িয়ে চাড়িয়ে বলে না। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও সে খুব মানে তার কামড় খুব তীক্ষ্ণ, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ তাদের কামড়ের জ্বালা বা দাঁতের ধার অতটাও আমার মানে শরীরে বা অতটাও ব্যথা লাগে না, যতটা না একজন কেউ যদি অকৃতজ্ঞ হয়ে বা অকৃতজ্ঞতা বা বিশ্বাসঘাতকতা করে সেই দাঁতের থেকে। হি রিমার্কড দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, বলছে সে এটা বলে যে মানুষ হয়তো বৈপরীত্য বা মানে মানে কী বলবো অসময়ের হচ্ছে বিরুদ্ধে কথা বলে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ আ পয়জনাস টোড, কিন্তু একজন বিষাক্ত ব্যাঙের হচ্ছে প্রয়োজনীয়তার দিক আছে। অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইলো যে দেখো আগে যেমন বললো যে ওই শীতকালের বাতাস তাকে তোষামত করে না, তার আসল কন্ডিশন দেখা, অ্যাকচুয়ালি বলতে গেলে সে তার ভাইয়ের ওই যে ভাই যে তার সাথে ওই বিশ্বাসহীনতা মানে সে তো তাকে বিশ্বাস করেছিল, সেই মানে বিশ্বাসহীনতা বা বিশ্বাসঘাতকতা বা অকৃতজ্ঞতার যে কাজ করেছে সেটা তাকে খুবই পীড়া দেয় ওই ঠান্ডা বাতাসের থেকেও, মানে তার আজকের অবস্থার থেকেও। এবং আমরা সবাই আমাদের যদি কিছু খারাপ হয় বা সেইটাকে আমরা খারাপ হওয়াটাকে আমরা দোষারোপ করি, কিন্তু এটা ভাবি না যে ওই খারাপ সময়ের একটা ভালো গুণ বা ভালো একটা শিক্ষা আমরা পেতে পারি। যেমন সাপ একটা বিষাক্ত প্রাণী, তার কিন্তু বিষ থেকে বিভিন্ন মানে কী বলবো জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তাই এখানে এই লাইনটা এরকমভাবে বুঝিয়েছে। ইন দিস ওয়ে, ঠিক এইভাবেই দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম দ্য নেচার
রাজা মানে সেই বৃদ্ধ রাজা বা ওল্ড ডিউক বা ম্যানিশ ডিউক সে প্রকৃতি থেকে শিক্ষা পেত। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, সারমন্স ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং। বলছে এভাবেই সে যেন তাকে মানে গাছের মধ্যে জীব খুঁজে পাচ্ছে। গাছের তো জীব হয় না, অর্থাৎ গাছের মধ্যে থেকে মানে গাছের বক্তব্য সে শুনতে পায়। হ্যাঁ, নদীর মধ্যে বহমানতা হচ্ছে বইয়ের সে সন্ধান পায়। তারপরে পাথরের মধ্যে সারমন্স মানে বাণী লিখিত পায়, এবং সব কিছু অর্থাৎ প্রকৃতির সব জিনিসের মধ্যেই সে ভালো জিনিস খুঁজে পায়। The banished duke had a daughter named Rosalind. Like her father, she was also thrown out of the dukedom. বলছে সেই যে নির্বাসিত ডিউক অর্থাৎ যার কথা আমরা এতক্ষণ পড়লাম, তার একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে রোজালিন্ড, এবং সেও তার বাবার মতো তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া মানে ডিউকডম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাট শি স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস, কিন্তু সে তো এখনও ওই রাজপ্রাসাদে থাকে। বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া, কী হিসেবে না সিলিয়া অর্থাৎ দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান ডিউক অর্থাৎ সেই ডিউকের ভাই, সেই ডিউকের ভাইয়ের কন্যা সিলিয়ার সঙ্গী হিসেবে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার্স। বলছে সেই দুই ভাই অর্থাৎ ওই ডিউক দুই ভাইয়ের ঝামেলা সেই দুই বোনের মধ্যে কোনো মানে সম্পর্কের কোনো আঁচ আসতে দেয়নি। ইনফ্যাক্ট সত্যি বলতে সিলিয়া ট্রাইড টু কমফর্ট রোজালিন্ড হোয়েন এভার শি বিকেম স্যাড থিঙ্কিং অফ আর ফাদার। অন্যদিকে দেখা যাচ্ছে কি যখন রোজালিন তার বাবার কথা ভেবে দুঃখিত বোধ করে, তখন সিলিয়া তাকে মানে কনসোল করে, সমবেদনা জানায়, মানে তাকে স্বাচ্ছন্দ্য বোধ মানে দেয়। ওয়ান ডে একদিন হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, যখন সিলিয়া রোজালিন্ডের সাথে কথা বলছিল ওরকম তার দয়াময় ভাব নিয়ে, আ ম্যাসেঞ্জার কেম, একজন দূত এলেন, উইথ দ্য নিউজ, একটা খবর নিয়ে, দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, এবং এখানে একটা মল্লযুদ্ধ হবে, অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ ইফ দে সো ওয়ান্টেড, তারা যদি দেখতে যেতে চায় তারা দেখতে যেতে পারে। সিলিয়া অ্যাগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন, সিলিয়া রাজি হলো এই ভেবে যে হয়তো একটু বাইরে বেরোলে যদি এরকম খেলা টেলা দেখে তাহলে রোজালিন হয়তো ওই জিনিসটা ভুলে যাবে বা তাকে একটু উৎসাহ প্রদান করবে বা আনন্দ দেবে। ডিউরিং দোজ টাইমস, সেই সময়কালে অর্থাৎ যে সময়ের কথা আমরা এই গল্পটা বা এই প্লেটা লেখা হয়েছে সেই টাইমের কথা বলছি, রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই দ্য নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেসেস বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। তাই বলছে যে সেই সময়কার সময় যে এই ধরনের যুদ্ধ বা রেসলিং ম্যাচগুলো বা মল্লযোদ্ধাগুলো সেই হচ্ছে রাজ পরিবারের সদস্যরা বা রাজপুত্র রাজকন্যা বা সম্ভ্রান্ত মহিলারা দেখতে পারতেন বা তাদের প্রিয় খেলা ছিল এটা। বাট হেয়ার দে থট দ্যাট দে উড ফেস আ ট্র্যাজেডি, কিন্তু এখানে তারা ভাবলো যে একটা ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্তক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অ্যাজ আ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান, কেন এই ট্র্যাজেডিটা হবে না একজন অনুশীলন বা দক্ষ যোদ্ধা একজন অদক্ষ মানে যে আগে কখনো এরকম যুদ্ধ মানে মল্লযোদ্ধা লড়েনি, এই অদক্ষ একজন যুবকের সঙ্গে লড়াইটা বা এই মল্লযোদ্ধাটি হবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন এই রাজা মানে বর্তমান যে ডিউক সে ফেডরিক দেখলো যে এই দুইজন কন্যা অর্থাৎ রোজালিন্ডা সিলিয়া রাজি হয়েছে যে সেই একটা আনইভেন ম্যাচ অসম লড়াই দেখতে যাবে, কাদের মধ্যে না একজন দক্ষ হচ্ছে মল্লযোদ্ধার সঙ্গে একজন অদক্ষ বা একজন অদক্ষ সাধারণ একটি যুবকের সঙ্গে। তাই তখন ডিউক তাদেরকে মানে ওই দুই কন্যাকে বা রোজালিন্ডা সিলিয়াকে অনুরোধ করলো যে তোমরা যাও গিয়ে ওই যুবক ছেলেটাকে বোঝাও যে সে যাতে লড়াইটা না করে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. প্রথমে সিলিয়া বোঝালো তাকে যে এরকম অসম যুদ্ধে তুমি যেও না, বা গেলে কী হতে পারে সেই সব সম্পর্কে বোঝালো। অ্যান্ড দেন রোজালিন বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দি এনসুইং ফাইট, অর্থাৎ রোজালিন তারপর তার দয়া মায়া মমতাযুক্ত কথা দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে এইরকম হচ্ছে এই আসন্ন যুদ্ধে বেকার তুমি যেও না, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। বাট আফটার হিয়ারিং দি এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু ওদিকে যে যুবক ছেলেটি ছিল সে এদের কথা শুনে, হ্যাঁ, বা এই তাদের হচ্ছে আরতি শুনে, দ্য ইউথ বিকাম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালার ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস। নাও ঠেলা বোঝা এবার, অর্থাৎ সে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল যে এই দুই সুন্দরী রমণীর সামনে সে তার বীরত্ব বা সাহসিকতার প্রদর্শন করবে বা প্রমাণ করবে।
হি রিফিউজ টু লিসেন টু দেম, বাট হি সেড ইন সাচ আ, সে তাদের কথা শুনতে মানে রিফিউজ, তারা তারা যেটা বললো বা যে অনুরোধটা করলো সেই অনুরোধ সে রাখলো না, পরিত্যাগ করলো। অ্যান্ড বাট হি সেড ইন সাচ আ গ্রেসফুল ম্যানার দ্যাট বোথ দ্য লেডিস বিকেম মোর কনসার্ন অফ হিম। অর্থাৎ সে এই কথাটা তো মানে তাদের কথা তো প্রত্যাখ্যান করলো, এবং তারপর সে যা বললো তাতে তারা আরও তার প্রতি কী হলো মানে কনসার্ন হয়ে পড়লো, অর্থাৎ চিন্তা করতে লাগলো তাকে নিয়ে। কী বলেছিল, হি সেড, সে বলেছিল, আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং। বলছি এরকম সুন্দর রমণীদের কিছু মানে না করতে আমার খুবই কষ্ট হচ্ছে বা আমার দুঃখিত বোধ করছি। হি অলসো সেড, সে এটাও বলেছিল দ্যাট হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম, সে চায় যেন সেই মহিলা বা সেই রমণীগণ তার জন্য প্রার্থনা করে। অ্যান্ড ইফ মানে তা যাতে জিততে পারে, আর ইফ হি ওয়াজ ডিফিটেড, যদি সে পরাজিতও হয়, হি উড নট বি অ্যাশেমড, তাহলে সে লজ্জিত বোধ করবে না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল, এবং যদিও সে যদি মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ তার জন্য এই বিলাপ করার বা মায়া কান্না কাঁদার লোক এই পৃথিবীতে কেউ নেই। হি সেড, সে বলেছিল দ্যাট হি ওয়াজ অনলি আ পার্সন হু ফিল্ড আপ আ স্পেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস। তাহলে যে বললো যে সে এমনই একজন ব্যক্তি যার মানে সে শুধু পৃথিবীর একটি জায়গায় দখল করে আছে, তার কোনো কাজ নেই। যদি সে সেই জায়গাটা খালি হয়ে যায়, তাহলে হয়তো আরও উন্নত মানের কেউ একজন বা আরও ভালো কেউ একজন এসে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। দ্য রেসলিং ম্যাচ বিগেন, অর্থাৎ সেই মল্লযুদ্ধ শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, সিলিয়া প্রার্থনা করলো যে যাতে ওই যুদ্ধে ওই যুবকটি যাতে আহত না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে রোজালিন্ড আরও বেশি তার প্রতি চিন্তিত এবং চিন্তাভাবনা করছে। শি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ শি ফেল্ট পিটি ফর হার ফ্রেন্ডলেস কন্ডিশন, অর্থাৎ সে তার প্রতি তার মনটা একটু ঝুঁকেই গিয়েছিল, কারণ সে তার প্রতি একটু করুণা অনুভব করছিল যে সেরকম ওই বন্ধুত্বহীনতা বা মানে আত্মীয়হীনতা অবস্থায় যে সে একাকী বা লোনলিনেস, সেটা সে বুঝতে পারছে। তার কারণ দেখো প্রকারান্তরে সে নিজেও তো সেরকমই। শি কুড ইজিলি ইকুয়েট হার, দেখো বলতে না বলতে, অর্থাৎ সে নিজেকেও তার সঙ্গে তুলনা করতে পারলো হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দ্য ইয়ং ম্যান, অর্থাৎ সেই যুবকের মতো সেও যে ফ্রেন্ডলেস কন্ডিশন অর্থাৎ আত্মীয়হীনতা বা বন্ধুত্বহীনতার পর্যায়ে রয়েছে, সেটা তার জন্য সে আর তার মন আরও তার প্রতি ঝুঁকে গেল। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম, অর্থাৎ সেই যুবকটি যে ওই মহিলাদের কাছ থেকে যে ইন্সপিরেশন পেয়েছিল বা এই প্রভাব, অর্থাৎ যে কী বলবো তাদের ইন্সপিরেশনের কী বলবো, তাকে ধরো ইন্সপায়ার করেছিল এই যুদ্ধটাকে আরও মানে ভ্যালারলি, অর্থাৎ আরও সাহসিকতার সঙ্গে লড়তে, মানে ইনস্টিগেট করেছিল তাকে। তো সেই জিনিসটার হলো কি, তার ফল কি হলো না, হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ আ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, অর্থাৎ সে কী করলো, তাকে পরাজিত মানে তার অপোনেন্ট অর্থাৎ সেই দক্ষ রেসলারকে পরাজিত করে ফেলেছিল এমনভাবে যে কিছু সময় সে তো নিজে কথাই বলতে পারলো না, ইভেন টক। দ্য ডিউক ফেডেরিক ওয়াজ ভেরি প্লিজড, অর্থাৎ এই ঘটনা দেখে সেই ডিউক ফেডেরিক, অর্থাৎ এতক্ষণে আমরা ওল্ড ডিউকের যে ভাই অর্থাৎ যে আসারপার কিং অর্থাৎ যে জবরদখলকারী রাজা বা সিলিয়ার বাবা ফেডরিক, তার নাম আমরা জানতে পারলাম কি ফেডরিক, সে খুবই প্লিজড হলো, অর্থাৎ খুবই খুশি হলো উইথ দ্য ইউথ স্কিল, অর্থাৎ সেই যুবকের এই মানে দক্ষতা ঠিক না মানে স্কিল, মানে সে যেভাবে সেটা করলো, মানে আনএক্সপিরিয়েন্সড হয়ে অনভিজ্ঞ হয়ে যে সেভাবে একজন দক্ষ রেসলারকে হারালো সেই বিষয়টা। অ্যান্ড কারেজ, এবং তার সাহসিকতা দেখে, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং সে চাইলো তাকে মানে তার সম্পর্কে আরও জানতে, কার সম্পর্কে, ওই যুবকটির সম্পর্কে। দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, সেই যুবক তাকে বলল যে আমি অরল্যান্ডো, মানে তার নাম। দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাওলান্ডি বয়েজ, অর্থাৎ সে স্যার রাওলান্ডি বয়েজের ছোট সন্তান বা ছোট ছেলে। স্যার রাওলান্ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রাওলান্ডি বয়েজ এখন মৃত। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন তিনি জীবিত ছিলেন, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, সে ছিল সেই নির্বাসিত রাজার বন্ধু, অর্থাৎ কে, স্যার রাওলান্ডি বয়েজ। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, অর্থাৎ যেই শুনলো যে স্যার রাওলান্ডি বয়েজের ছেলে অরল্যান্ডো, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড, ডিউক খুবই অখুশি হলেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং মানে ইচ্ছা প্রকাশ করলেন যে যদি তুমি অন্য কারো ছেলে হতে, মানে কি, সে তো তার ব্যানিশ ডিউক অর্থাৎ রাজার মানে তার দাদার
হচ্ছে বন্ধুর ছেলে, ফলে স্বাভাবিক সে যদি প্রশংসা ভালো তার চোখে নজরে ভালো থাকলেও সে তো প্রশংসা করতে পারবে না, ভালো চোখে দেখতে পারবে না, কারণ তার দাদা প্রকারান্তরে তার শত্রু, তার বন্ধুর ছেলে, সেই জন্য সেই বিষয়টাকে আর মানে নিতে পারলো না। তাই বললো যদি তুমি অন্য কারো ছেলে হতে তাহলে খুব ভালো হতো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। রোজালিন্ড এটা শুনে, অর্থাৎ এই যে সে তার বাবার মানে এক পুরনো বন্ধুর যে ছেলে, সেটা শুনে খুবই খুশি হলেন। ওয়াজ দ্য সন অফ হিজ ফাদার্স ফেভারিট অ্যান্ড কনফেস টু সিলিয়া। এবং সে সিলিয়ার কাছে স্বীকার করলো, মাই ফাদার স্যার রাওলান্ডি বয়েজ, আমার বাবা স্যার রাওলান্ডি বয়েজকে ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট, এবং যদি সেটা আমি আগে জানতাম, অরল্যান্ডো ওয়াজ হিজ সান, অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড। অর্থাৎ সে যেই মল্লযোদ্ধা করতে গেছে তখন যে আমি তাকে বাধা দিয়েছিলাম বা বোঝাতে চেষ্টা করেছিলাম, তাহলে তখন আমি আরও আমার অশ্রু জল মিশিয়ে দিতাম আমার ওই হচ্ছে কথাবার্তায় বা আমার বোঝানোতে, যাতে সে ওই অভিযান করতে বা ওই হচ্ছে লড়াইটা লড়তে থেকে নিজেকে বিরত রাখতে পারে। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম অ্যান্ড সিইং দ্যাট, সেই দুই মেয়ে বা সেই দুই কন্যা তারা কোথায় গেল, ওই ছেলেটি অর্থাৎ অরল্যান্ডোর কাছে, এবং সেখানে দেখলো দ্যাট হি ওয়াজ স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, এবং সে দুঃখিত হয়ে আছে। কেন না, সেই ডিউক আগে যে খুশি হয়েছিল, এখন সে অর্থাৎ ফেডরিক আগে খুশি হয়েছিল অরল্যান্ডোর প্রতি, এখন তার প্রতি তো তার মানে তার কী বলবো, সে এখন অখুশি। অর্থাৎ মানে ওইটা জানার পর যে সে রাওলান্ডি বয়েজের ছেলে, সেটা নিয়ে সে দুঃখিত বা দুঃখ করছে। স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে মানে সেই মহিলারা মানে রোজালিন্ড আর সিলিয়া অরল্যান্ডোর সাথে খুবই কাইন্ডলি দয়ার সাথে কথা বললো। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার গোল্ড চেন ফ্রম হার নেক, অর্থাৎ সে কী করলো, তার গলার থেকে সেই সোনার চেনটা খুলে তার গলায় পরিয়ে দিল। অ্যান্ড সেড, মানে রোজালিন্ড অরল্যান্ডোর গলায় পড়ে দিল, অ্যান্ড সেড বললো দ্যাট শি নট বিন আউট অফ ফরচুন, বলছে যদি সে ভাগ্য থেকে বিতাড়িত না হতো বা তার এই ভাগ্যের যদি এরকম পরিণতি না হতো, শি উড হ্যাভ গিভেন হিম আ মোর ভ্যালুয়েবল গিফট, অর্থাৎ সে তাহলে তাকে আরও মূল্যবান কিছু উপহার হয়তো দিতে পারতো। তো আমাদের এই পার্টটা এখানে শেষ হলো। আর কিছু পার্টে আমাদের এই অ্যাজ ইউ লাইক ইটটা শেষ হয়ে যাবে। তোমাদের জানিও কেমন লাগলো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।